ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান পৌঁছেছে কাতারের প্রতিনিধি দলও। উচ্চ পর্যায়ের বৈঠকে ভালো ফলের আশা। ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ডের পথ চলা শেষ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা ৩০ জুন থেকে কার্যকর। রাশিয়ার লুহান্স্কে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। নিহত ৬, আহত ৩৯। সন্ত্রাসী হামলা আখ্যা মস্কোর, পাল্টা জবাবের হুঁশিয়ারি। গাজাগামী মানবিক বহর আটকের ঘটনায় গ্রিসে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ। অধিকার কর্মীদের নির্যাতনের অভিযোগ। উপত্যকায় দখলদারদের হামলায় নিহত অন্তত ৪। এবং লেবাননের স্বাস্থ্যকর্মীদের ওপর ফের ইসরায়েলের হামলা, নিহত ৬ উদ্ধারকর্মী। নেতানিয়াহু সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলার দাবি হিজবুল্লাহর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ইউরেনিয়াম হস্তান্তরের দাবি ইরানের কাছে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। অন্যদিকে হরমুজ খোলা রাখতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। আলোচনায় প্রাধান্য পাবে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখনও দুপক্ষের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। একই সঙ্গে কাতার সহ কিছু আঞ্চলিক পক্ষও আলোচনায় যুক্ত হয়েছে। ইউরেনিয়াম হস্তান্তরে মার্কিন দাবি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই ধরনের শর্ত আলোচনাকে জটিল করে তুলছে এবং চূড়ান্ত সমঝোতার পথে আগানো কঠিন হয়ে যাচ্ছে। আলোচনার বর্তমান লক্ষ্য যুদ্ধবিরতি ও সংঘাত কমানোর দিকে। পারমাণবিক ইস্যু এখনও চূড়ান্ত আলোচনায় আসেনি। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে কৌশলগত উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, হরমুজ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। প্রণালী খুলে দিতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কিছু একটা করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে সেই ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা থাকবে কিনা এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তি করতে মরিয়া। তবে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না, এ অবস্থাতেই অনড় ওয়াশিংটন। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্বামীর বিরল বোন ক্যান্সারের চিকিৎসার কারণ দেখিয়ে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসী গ্যাবার্ড। তার এই সিদ্ধান্তের জোর আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এই বিদায়ের নেপথ্যে রয়েছে ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গভীর মতবিরোধ। হোয়াইট হাউসের যুদ্ধকেন্দ্রিক কৌশল নিয়ে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছিলেন গ্যাবার্ড। ব্যক্তিগত কারণের আড়ালে এটিকে বড় রাজনৈতিক বিচ্ছেদের ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও তার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিচ্ছেদকেই বড় করে দেখছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর পর প্রথম বড় কংগ্রেশনাল শুনানিতে হাজির হন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড। সেখানে তিনি দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির সঙ্গে তিনি এটাও বলেন, ইরানের শাসন ব্যবস্থা এখনও পুরোপুরি ধসে পড়েনি। তবে বিতর্ক তৈরি হয় তার লিখিত ও মৌখিক বক্তব্যের পার্থক্য নিয়ে। লিখিত সাক্ষ্যে গ্যাবার্ড স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তেহরান তা পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়নি। তবে প্রকাশ্য শুনানিতে সেই গুরুত্বপূর্ণ অংশ উচ্চারণ করেননি তিনি। বিশ্লেষকদের মতে তুলসীর এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছিল এবং সেটি ছিল হামলার প্রধান কারণ। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার শুনানিতে কটাক্ষ করে বলেন, গ্যাবার্ড সেই অংশই বাদ দিয়েছেন যা প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আর সেখান থেকে স্পষ্ট হয়ে ওঠে গোয়েন্দা মূল্যায়ন আর রাজনৈতিক বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে গভীর ফাটল।
পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয় মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগের খবরে। পদত্যাগপত্রে তিনি লিখেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো অনিবার্য হুমকি ছিল না। বিশ্লেষকদের মতে কেন্টের এই অবস্থান প্রশাসনের অভ্যন্তরীণ বিভাজনকে সামনে নিয়ে আসে। আর গ্যাবার্ডও তাকে প্রকাশ্যে আক্রমণ না করে অনেকটা একই ধরনের সংযত অবস্থান ধরে রাখেন। ফলে ট্রাম্প প্রশাসনের যুদ্ধপন্থী অংশের সঙ্গে তার দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। শুনানিতে গ্যাবার্ড আরও জানান, হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য সংকটের বিষয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মূল্যায়ন ছিল ইরান যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আগেভাগে পরিকল্পনা নেয় পেন্টাগন। তবে আইন প্রণেতাদের বড় প্রশ্ন ছিল, যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় গোয়েন্দা কর্মকর্তারা আসলে কতটা প্রভাব রাখতে পেরেছিলেন। অনেকের অভিযোগ, গোয়েন্দা তথ্যের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তই তখন বেশি প্রাধান্য পেয়েছিল। তাই স্বামীর চিকিৎসাকে সামনে রেখে গ্যাবার্ডের পদত্যাগের সরকারি ব্যাখ্যা বাস্তব হলেও এর পেছনে গভীর রাজনৈতিক চাপ ও নীতিগত দ্বন্দ্ব কাজ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 39 শিক্ষার্থী। সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের দাবি, তারা ছাত্রাবাস নয়, রুশ ড্রোন ইউনিটে হামলা চালিয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের ছাত্রাবাসে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, গভীর রাতে পেডাগজিক্যাল ইউনিভার্সিটির ডরমেটরিতে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 39 শিক্ষার্থী। ড্রোনের আঘাতে ভবনটির বড় অংশ ধসে পড়েছে। হামলার সময় ভবনের ভেতর অন্তত 86 শিশু ও শিক্ষক ছিলেন বলে জানিয়েছে রুশ প্রশাসন। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একই স্থানে 3 দফা হামলা চালিয়েছে ইউক্রেন। ছাত্রাবাসে হামলাকে ইচ্ছাকৃত উল্লেখ করে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন পুতিন। ইউক্রেনের হামলাকে দানবীয় অপরাধ হিসেবে বর্ণনা করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর দাবি, তারা কোনো ছাত্রাবাসে হামলা চালায়নি, বরং স্টারোবিলস্ক এলাকায় অবস্থানরত রুশ ড্রোন ইউনিটের সদর দফতরে আঘাত হানার দাবি করেছে তারা। ইউক্রেনের মতে ওই ইউনিট বেসামরিক ইউক্রেনীয়দের উপর হামলায় জড়িত। আন্তর্জাতিক আইন মেনেই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ। এদিকে যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ইউক্রেন এখন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক পথ খুঁজছে। জেলেনস্কির দাবি, চলতি বছরে ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যে 590 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের অনুকূলে রয়েছে এবং নতুন ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে প্রস্তাব আশা করছে কিয়েভ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। কিউবা দখলের হুমকি ট্রাম্পের, মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা বাড়ায় সামরিক অভিযানের শঙ্কা। ইরানে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বিকল্প জয় খুঁজছে মত বিশ্লেষকদের। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফ্লোটিলা থেকে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরে ইসরায়েলি হেফাজতে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। গাজামুখী সহায়তাবহর আটকের ঘটনায় গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা জানায়, হামলার কেন্দ্র ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এবং উত্তর গাজার বেইত লাহিয়া। গাজামুখী ফ্লোটিলা থেকে আটক হওয়া গ্রিস, ইতালি ও ফরাসি মানবাধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরে ইসরায়েলি হেফাজতে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। আটক অবস্থায় তাদের মারধর, টেজার ব্যবহার এবং কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানান তারা। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল।
গাজাগামী মানবিক সহায়তা বহর আটকের ঘটনায় গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আটক অধিকার কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ জানিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি ভিডিও নিয়েও সমালোচনা তীব্র হয়, যেখানে তাকে আটক অ্যাক্টিভিস্টদের ব্যঙ্গ করতে দেখা যায়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়ে এটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কড়া অবস্থান নিয়েছে চীন। দেশটির স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন, গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে এবং বিশেষ করে ইসরায়েল সহ সব পক্ষকে চুক্তি মেনে চলতে হবে। যুদ্ধবিরতি টেকসই না হলে যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়াবহ সহিংসতার দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানকে ফিলিস্তিন প্রশ্নের একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে উল্লেখ করে যে কোনো একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পর উদ্ধার কাজে নামা প্যারামেডিকদের ওপর আবারও হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত 6 উদ্ধারকর্মী নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আহতদের পাশে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারান তারা। এদিকে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি হামলায় আহতদের উদ্ধারের সময় জরুরি সেবা কর্মীদের লক্ষ্য করে আবারও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন উদ্ধারকর্মী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করার সময় হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে শহরে ইসরায়েলি বিমান হামলার পর ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায় ইসরায়েলি সেনাদের অবস্থান, একটি ট্যাঙ্ক এবং একটি নতুন কমান্ড সেন্টার লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা মিসগাব আম এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ ও যোগাযোগ যানবাহনকে আবাবিল ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করে। একই সঙ্গে মার্কাবা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত 3100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 123 জন স্বাস্থ্যকর্মী, 210 জনের বেশি শিশু এবং প্রায় 300 জন নারী রয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার কিউবার ওপর নতুন চাপ তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে হুমকি দিচ্ছেন দেশটি দখলে নেয়ার। কিউবা উপকূলের কাছে মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় অনেকেই ধারণা করছেন সেখানে সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইউক্রেন যুদ্ধ ও ইরান সংকট সমাধানে ব্যর্থ হয়ে পররাষ্ট্রনীতিতে একটি দৃশ্যমান বিজয় খুঁজছেন ট্রাম্প। কিউবা দখলে প্রকাশ্যেই হুমকি ধামকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জনগণকে স্বাধীনতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, কিউবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, তেল ও অর্থ সংকটে বিপর্যস্ত কিউবা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল অবস্থায় রয়েছে। কিউবার ওপর চাপ প্রয়োগে পুরনো ক্ষোভও সামনে আনছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 1996 সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ওয়াশিংটন। তার বিরুদ্ধে আনা হয়েছে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিমান ভূপাতিত করার মতো গুরুতর অভিযোগ। বিশ্লেষকদের মতে, এই আইনি চাপ ব্যবহার করে হাভানার শাসন ব্যবস্থাকে কোণঠাসা করার চেষ্টা চলছে, যা ভবিষ্যতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান কিংবা সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবেও ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কিউবা উপকূলের কাছে মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন অভিযানের আগেও একই ধরনের নজরদারি কার্যক্রম দেখা গিয়েছিল। বিশ্লেষকদের মতে, পররাষ্ট্র নীতিতে একটি দৃশ্যমান বিজয় খুঁজছেন ট্রাম্প। এখনও ইউক্রেন যুদ্ধ থামাতে না পারা, গাজা যুদ্ধবিরতি পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া কিংবা ইরান সংকট সমাধানে প্রত্যাশিত ফল না পাওয়ায় এখন কিউবাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করছে অনেকে। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
আফগানিস্তানে বাল্যবিবাহের পরোক্ষ বৈধতা দিল তালেবান প্রশাসন। নতুন বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ। নারীর অধিকার কেড়ে নেয়ার দলিল, বলছে মানবাধিকার সংস্থা। বেশি সময়ের কূটনৈতিক রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তাইপের কাছে $1,400 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। এদিকে ট্রাম্পের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। 1979 সালে চীন সরকারকে স্বীকৃতি দিয়ে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্নের পর থেকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এ পর্যন্ত দ্বীপটির কোনো নেতার সঙ্গে সরাসরি কথা বলেননি। তবে সেই কূটনৈতিক রীতি ভাঙতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লাই চিংতের সঙ্গে কথা বলবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প তার সঙ্গে কথা বলবেন বলে জানান। এটি ঘটলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের 4 দশকেরও বেশি সময়ের কূটনৈতিক রীতি ভেঙে পড়বে। আমি তার সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গেই কথা বলি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের বৈঠক দারুণ হয়েছে, সত্যিই অসাধারণ ছিল। আমরা তাইওয়ান ইস্যু নিয়ে কাজ করব। গণমাধ্যম বলছে তাইওয়ানের কাছে $1,400 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। এই প্যাকেজে ড্রোন বিধ্বংসী সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। 2024 সালে তাইওয়ানের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট লাই চিংতে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন তাইপের মধ্যে যে কোনো ধরনের দাপ্তরিক যোগাযোগ এবং মার্কিন অস্ত্র বিক্রির বিরুদ্ধে বেইজিং। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন জানায়, ওয়াশিংটন যেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কোনো ভুল বার্তা না দেয়। 2016 সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সির মেয়াদে তাইওয়ানের তৎকালীন নেতা সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলার পরও ক্ষুব্ধ হয়েছিল চীন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আফগানিস্তানে পরোক্ষভাবে বাল্যবিবাহের বৈধতা দিল তালেবান প্রশাসন। সম্প্রতি জারি করা নতুন বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এই আইনটি মূলত সুরক্ষার আড়ালে বাল্যবিবাহকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং নারীদের আইনি অধিকার সম্পূর্ণ কেড়ে নেয়ার এক অবমাননাকর দলিল। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর স্কুল কলেজে যাওয়া এবং নারীদের কর্মসংস্থান নিষিদ্ধ করা হয়। শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক বছরে দেশটিতে বাল্যবিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে। বেসরকারি এক জরিপ অনুযায়ী বর্তমানে প্রায় 70% আফগান নারীকে জোরপূর্বক কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে 66%-এরই বয়স 18 বছরের নিচে। এরই মধ্যে বাল্যবিবাহকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। তালেবান সরকারের অনুমোদিত নতুন এই আইনটি মূলত বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি আদেশ। আইনটিতে বলা হয়েছে, কোনো নাবালিকা মেয়ের পরিবার তার বিয়ে দিয়ে দিলে মেয়েটি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর সেই বিয়ে বাতিলের আবেদন করতে পারবে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, একে অধিকার মনে হলেও এই ধারাটি মূলত শিশু বয়সের বিয়েকে আইনিভাবে বৈধতা দেয়। বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর কোনো মেয়ে ভয়ে বা লজ্জায় চুপ থাকলে তার সেই নীরবতাকে বিয়ের চূড়ান্ত সম্মতি হিসেবে গণ্য করার বিধানও রাখা হয়েছে। নতুন এই আইন আফগান নারীদের জন্য বিবাহ বিচ্ছেদের পথকে এক প্রকার অসম্ভব করে তুলেছে। প্রথমত, কোনো মেয়েকে জোর করে বিয়ে দেয়া হলেও স্বামী যদি বিবাহ বিচ্ছেদে আপত্তি জানান তবে স্ত্রী আর কোনোভাবেই বিচ্ছেদ পাবেন না। দ্বিতীয়ত, স্বামী যদি স্ত্রীকে ফেলে চলে যায় কিংবা কোনো ধরনের আর্থিক সহায়তা বা ভরণপোষণ নাও দেয়, তবে শুধু এই কারণ দেখিয়ে কোনো নারী আদালতে বিচ্ছেদের আবেদন করতে পারবেন না। তালাক পেতে হলে নারীকে পুরুষতান্ত্রিক সমাজ, পরিবার ও স্বামীর সম্মতি সহ এক জটিল সালিসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা একজন নির্যাতিতা মেয়ের পক্ষে প্রায় অসম্ভব। এর আগে জারি করা ফৌজদারি বিধি অনুযায়ী কোনো স্বামী তার স্ত্রীকে গুরুতরভাবে মারধর করলেও সেই স্বামীর সর্বোচ্চ সাজা হবে মাত্র 15 দিনের জেল। তার উপর আদালত থেকে নারী আইনজীবীদের বহিষ্কার করায় এবং বিচার ব্যবস্থা পুরুষতান্ত্রিক হওয়ায় আফগান নারীদের আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ এখন 4 গুণ কমে গেছে। আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনাও জাতিসংঘের উদ্বেগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা ইসলামী ব্যবস্থার বিরোধী তাদের কোনো প্রতিবাদ বা আপত্তিতে মনোযোগ দেওয়ার প্রয়োজন মনে করে না তারা।
নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বজুড়ে আতঙ্কের নামে পরিণত হচ্ছে হান্টা ভাইরাস। প্রমোদ তরীর যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রথম শনাক্ত করে সেনেগালের একদল গবেষক। ল্যাবে মাত্র 24 ঘন্টায় তারা প্রাণঘাতী হান্টা ভাইরাসের স্ট্রেনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। ভাইরাসটির আংশিক জিনগত গঠনও শনাক্ত করেন তারা। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে মহামারী ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোতেও অত্যাধুনিক গবেষণাগার থাকা কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনায় তার বড় উদাহরণ। মে মাসের শুরুতে ক্যাপ ভার্দে উপকূলে আটকে পড়ে একটি বিলাসবহুল প্রমোদ তরী। জাহাজের কয়েকজন যাত্রীর মধ্যে দেখা দেয় প্রাণঘাতী হান্টা ভাইরাসের উপসর্গ। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে সহায়তার জন্য সেনেগালের ডাকারে অবস্থিত পাস্তর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইনস্টিটিউটের ল্যাবে নমুনা পৌঁছানোর পর রাতভর কাজ করে গবেষক দল। তারাই প্রথম নিশ্চিত করে এটি অ্যান্ডেস স্ট্রেইনের বিপজ্জনক হান্টা ভাইরাস, যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। ডাকারে পাস্তর ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট ডক্টর মুসা বলেন, নমুনা পাওয়ার দিনই তারা পরীক্ষার কাজ শুরু করেন এবং পরদিন ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়। অত্যাধুনিক জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে তারা ভাইরাসটির আংশিক জিনগত গঠনও শনাক্ত করতে সক্ষম হন। পরে দক্ষিণ আফ্রিকা ও সুইজারল্যান্ডের পরীক্ষাগারেও একই ফলাফল পাওয়া যায়। আমরা নমুনা পাওয়ার 24 ঘন্টার মধ্যেই নিশ্চিত করতে পেরেছিলাম এটি হান্টা ভাইরাস। শুধু গুণগত ফল নয়, আমরা এর জিনগত বৈশিষ্ট্য সম্পর্কেও প্রাথমিক ধারণা পেয়েছিলাম। গবেষকরা বলছেন, ভাইরাসটিতে কিছু ছোটখাটো পরিবর্তন দেখা গেলেও এটি 2018 সালে আর্জেন্টিনার শনাক্ত হওয়া অ্যান্ড্রেস স্ট্রেইনের মতোই। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত এমন কোনো বড় মিউটেশন পাওয়া যায়নি যা ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে পারে। তবে কোথা থেকে সংক্রমণ শুরু হয়েছিল এবং লাতিন আমেরিকায় কোন সময় যাত্রীরা আক্রান্ত হন তা এখনও তদন্ত করা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। কঙ্গোতে ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত উচ্চ সতর্কতা ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় সংস্থার প্রধান জানান, কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে জাতীয় পর্যায়ে ঝুঁকি অত্যন্ত উচ্চ হিসেবে পুনর্মূল্যায়ন করা হয়েছে। কঙ্গোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 750 জনের বেশি সন্দেহভাজন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অন্তত 177 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, মান্ডিবুগীয় প্রজাতির জন্য অনুমোদিত ভ্যাকসিন না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নতুন একটি ভ্যাকসিনের গবেষণা শুরু করেছে, যা কয়েক মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারে। আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যের লন্ডনে অপরাধী শনাক্তে ব্যবহার করা হচ্ছে লাইভ ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা ব্যবহার করে চলতি বছরই 500 অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তবে এই প্রযুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক। যুক্তরাজ্য ভিত্তিক নাগরিক অধিকার সংগঠন বিগ ব্রাদার ওয়াচের দাবি, এটি গণহারে নজরদারির বিষয়টিকে স্বাভাবিক করে তুলছে। পাশাপাশি এই প্রযুক্তি ব্রিটিশ আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও অভিযোগ অনেকের। লন্ডনের ভিক্টোরিয়া এলাকায় পথচারীদের অজান্তে চলছে ডিজিটাল নজরদারি। স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ ভ্যানের ভেতরে থাকা স্ক্রিনে হঠাৎ একটি মুখ শনাক্ত হতেই তৎপর হয়ে ওঠেন কর্মকর্তারা। জনসমক্ষেই ধূসর হুডি পরা এক ব্যক্তিকে থামিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটি মেট্রোপলিটন পুলিশের লাইভ ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি, যার মাধ্যমে সড়কে চলা মানুষের মুখ ক্যামেরায় স্ক্যান করে পুলিশের সন্দেহভাজনের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে 2024 সালের শুরু থেকে প্রায় 2500 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি লন্ডন পুলিশের। এমনকি গত এক বছরে প্রায় 30 লাখ মানুষের মুখ স্ক্যান করা হলেও মাত্র 10টি ক্ষেত্রে ভুল শনাক্ত হয়, যা পরে সংশোধন করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে শুধু বছরই প্রায় 500 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সবাই আদালত ও পুলিশের তালিকায় থাকা অপরাধী। তাদের বিরুদ্ধে ডাকাতি থেকে শুরু করে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে সমালোচকরা বলছেন, এই প্রযুক্তি রাস্তায় চলা প্রতিটি মানুষকে সন্দেহভাজন হিসেবে দেখছে। যুক্তরাজ্য ভিত্তিক নাগরিক অধিকার ও গোপনীয়তা রক্ষা বিষয়ক সংগঠন বিগ ব্রাদার ওয়াচের দাবি, এটি গণহারে নজরদারির বিষয়টিকে স্বাভাবিক করে তুলছে, যা কাম্য নয়। কেউ দোষী প্রমাণিত
না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। ব্রিটিশ আইনের এমন নীতির সঙ্গে এই প্রযুক্তি সাংঘর্ষিক বলেও অভিযোগ উঠে এসেছে। এদিকে এই ব্যবস্থা নিরাপত্তা নাকি ব্যক্তি স্বাধীনতা হরণ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে 2 জন আটকা পড়েন। একজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় একজন নেপালি নাগরিক গুরুতর আহত হন। এ সময় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটে পাহাড় ধসের ঝুঁকি এখনও বেশি থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাঙ্গেরির একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে এমওএল গ্রুপের পেট্রোকেমিক্যাল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কারখানায় দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ওলেফিন 1 নামের একটি প্ল্যান্ট পুনরায় চালুর সময় কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল-কুজ লেবার ক্যাম্প এলাকায় প্রবাসীদের জন্য ডকুমেন্টেশন সেবা চালু করেছে কয়েকজন বাংলাদেশি। লেবার ক্যাম্প পরিদর্শনের পর এই সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ের আল-কুজ লেবার ক্যাম্পে প্রায় 3 লাখ শ্রমিকের বসবাস। এই শ্রমিকদের ভিসা প্রসেসিং, আইডি রিনিউয়াল, মেডিকেল ফিটনেস এবং নানা ধরনের ডকুমেন্টেশন কার্যক্রম সম্পন্ন করতে আগে দেরাবা বারদুবাইয়ের ডকুমেন্টেশন সেন্টারে যেতে হতো। এই হয়রানি দূর করতে লেবার ক্যাম্প এলাকায় একটি ডকুমেন্টেশন সেন্টার স্থাপন করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ওনারা অনেকেই ভিসা রিলেটেড নানান জটিলতায় ভুগতেছে। আমরা সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, যেমন ফাইন রিমুভ, ভিসা ক্যান্সেলেশন। প্রবাসী বাংলাদেশিরা জানান, লেবার ক্যাম্পে থাকা অসংখ্য শ্রমিককে ভিসা প্রসেসিং, আইডি কার্ড নবায়ন, লেবার কার্ড নবায়ন, মেডিকেল সহ নানা ধরনের ডকুমেন্ট প্রসেসিং এর জন্য প্রায় 30 থেকে 40 কিলোমিটার পাড়ি দিয়ে দুবাইয়ের কেন্দ্রস্থলে যেতে হতো। এই কেন্দ্র স্থাপনের ফলে এখন হাতের নাগালে সেবা গ্রহণ করতে পারবেন তারা। আল-কুজের মধ্যে একটা অফিস উদ্বোধন করা হয়েছে যাতে তারা ডিউটির ফাঁকে ডিউটি শেষ করে আইসাও তাদের প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে সারতে পারে। যারা প্রবাসীরা আছে তাদেরকে আমরা আইনগত লিগালি যত প্রকার সার্ভিস আছে আমরা তাদেরকে দিতে সক্ষম। প্রবাসীদেরকে এই কথাটা বলতে চাই, আপনারা একজন সেবা গ্রহীতা হিসাবে যে প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করছেন তাদের কাছ থেকে সেবা নেওয়ার আগে অবশ্যই রিসিভ ভাউচার বুঝে নিয়ে সেবা গ্রহণ করবেন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেবার ক্যাম্পে গিয়ে প্রবাসীদের সুখ দুঃখের কথা শুনেন। আমাদের বিদেশি শ্রমিক ভাই ও বোনেরা যারা কাজ করছেন, যারা আসলে অনেকটাই দেশের মানুষের কাছ থেকে দূরে থেকে নিজের জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য আমার মনে হয় আশীর্বাদ হয়ে আসবে। এই সময় ভিসা বন্ধের বিষয়টি তুলে ধরে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মাথায় সোনালি চুল ও গায়ের রঙের কারণে নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী নামের এই কোরবানিযোগ্য পশুকে নিয়ে দ্য টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই পড়েছে। মহিষটি দেখতে খামারে ভিড় করছেন অনেকে, তবে ঈদুল আজহার ত্যাগের মহিমায় একে কোরবানি দেয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে কোরবানি দেয়া হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খোদ প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। মাথায় সোনালি ঢেউ খেলানো চুল আর গায়ের রঙের কারণে নারায়ণগঞ্জের একটি খামারের এই অ্যালবিনো মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে শিরোনাম হওয়ার পর 4 বছর বয়সী মহিষটি এখন তারকা বনে গেছে। মে মাস জুড়ে ঢাকার কাছের এই খামারে মানুষের ঢল নেমেছে শুধু এটিকে এক নজর দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ নৌকা ও গাড়ি চড়ে আসছেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদনে মন্তব্যের ঘরে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্পের সঙ্গে পার্থক্য হল মহিষটির কথা অ্যাবস্টেইন ফাইলে নেই। মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়াউদ্দিন মৃধা 1 বছর ধরে পরম যত্নে এটিকে লালন পালন করেছেন। জিয়াউদ্দিন কিছুটা আবেগপ্রবণ হয়ে জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করবেন। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা, সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে টানা বৃষ্টির মধ্যেও আলোর ঝলমলে রঙে ভরে উঠেছে আকাশ। বিখ্যাত সিডনি অপেরা হাউস সহ বিভিন্ন স্থাপনায় শুরু হয়েছে বার্ষিক ভিভিড উৎসব। আন্তর্জাতিক শিল্পীদের আলো ও ডিজিটাল আর্টে নতুন রূপ পেয়েছে শহরের প্রতীকী স্থাপত্য। 23 দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী 13 জুন পর্যন্ত। টানা বৃষ্টির মধ্যেও শুক্রবার সিডনিতে শুরু হয়েছে বিশ্বখ্যাত ভিভিড উৎসব। উদ্বোধনী রাতে অপেরা হাউস সহ শহরের প্রধান স্থাপনাগুলো আলো আর রঙের কারুকাজে রূপ নেয় এক ভিন্ন শিল্পমঞ্চে। শহরের আকাশ জুড়ে আলো ছায়া এই প্রদর্শনী পর্যটক ও স্থানীয়দের জন্য তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। ফরাসি মাল্টিমিডিয়া শিল্পী ইয়ান এনগুয়েমা অপেরা মুন্ডি নামের শিল্পকর্মে সমুদ্র জীব ও পাখির চলমান চিত্র ফুটিয়ে তোলেন সিডনি অপেরা হাউসের পালকের মতো কাঠামোতে। ডিজিটাল প্রজেকশনের মাধ্যমে তৈরি এই ভিজুয়াল উপস্থাপনা দর্শকদের জন্য সমুদ্র ও আকাশের এক কল্পনাময় সংযোগ তৈরি করে। মিউজিয়াম অব কন্টেম্পোরারি আর্টে সামোয়া অস্ট্রেলিয়ান শিল্পী অ্যাঞ্জেলা টিয়াটিয়া ভায়োলা নামের ইনস্টলেশন উপস্থাপন করেন। এতে পানি, আগুন ও ফুলের প্রতীকী মোটিভ ভবনের ফ্যাসাডে জীবন্ত হয়ে ওঠে, যা প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনকে তুলে ধরে। 23 দিনব্যাপী এই আলোক উৎসব চলবে 13 জুন পর্যন্ত। পুরো শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় চলমান এই ডিজিটাল আর্ট প্রদর্শনী সিডনিকে পরিণত করেছে এক উন্মুক্ত আলোক গ্যালারিতে, যেখানে শিল্প, প্রযুক্তি ও প্রকৃতি মিলেছে এক অভূতপূর্ব অভিজ্ঞতায়। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান পৌঁছেছে কাতারের প্রতিনিধি দলও। উচ্চ পর্যায়ের বৈঠকে ভালো ফলের আশা। ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যে ট্রাম্প প্রশাসনের তুলসী গ্যাবার্ডের পথ চলা শেষ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা 30 জুন থেকে কার্যকর। এবং রাশিয়ার লুহান্সকে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। নিহত 6, আহত 39। সন্ত্রাসী হামলা আখ্যা মস্কোর, পাল্টা জবাবের হুঁশিয়ারি। এই ছিল আন্তর্জাতিক সময়ে 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। সকল দর্শক সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের। ওদেরও 1 মাস আগের রিজাইন